দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস প্রোগ্রামে। আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করে থাকি আপনাদেরকে ইমিগ্রেশন এবং ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরতে এবং সেই সঙ্গে আপনাদের নানা প্রশ্নের উত্তর দিতে। আপনারা এরই মধ্যে জেনে গেছেন যে ট্রাম্পের বিগ বিউটিফুল বিল সব কিছুতে পাশ হয়ে গেছে, সিনেট এবং হাউস সব জায়গায় পাশ হয়ে গেল। এখন শুধু আসলে ইভেন প্রেসিডেন্ট ট্রাম্প সেটি সাইন করে আইনও প্রয়োগ করা শুরু করে দিয়েছেন এবং এই বিলের কারণে বিভিন্ন সেক্টরে ইম্প্যাক্ট পড়বে। আমরা এই বিল নিয়ে আসলে আপনারা অনেক জায়গায়, অনেক গণমাধ্যম, সব জায়গায় এবং আমাদের টিভিএনও অনেকবার আমরা বিভিন্ন বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করেছি যে কোন কোন জায়গায় কি কি পরিবর্তন আসতে যাচ্ছে বা কি কি ধরনের ইম্প্যাক্ট আপনার ব্যক্তিগত জীবনে বা আপনার দৈনন্দিন জীবনে পড়তে পারে, সেসব বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজ আমরা তুলে ধরব এই বিলের কারণে আপনার ট্যাক্স সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, যেখানে আপনি ট্যাক্স, স্ন্যাপ, মেডিকেড সহ বিভিন্ন বিষয় এবং রেমিটেন্স পাঠানো, সেগুলোতে আসলে কি ধরনের ইম্প্যাক্ট পড়তে পারে, কি কি নতুন নতুন কিছু যোগ হতে পারে, সেই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরবেন। আমাদের সঙ্গে এসব বিষয় তুলে ধরার জন্য আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আমাদের সবার প্রিয় সিপিএ আব্দুল চৌধুরী, সিইও ডাইনামিক ট্যাক্স সার্ভিসেস, উনি আইআরএস এনরোলমেন্ট এজেন্ট। আব্দুল ভাই, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অবভিয়াসলি এই বিলটা এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা পাস হয়েছে। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আমাদের অপিনিয়ন দিতে পারবো, কাদের জন্য এটা হেল্প হবে, কাদের জন্য একটু ক্ষতি হইতে পারে। সো ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জিজ্ঞেস করবেন এবং আমরা আপনাদেরকে এই কোশ্চেনগুলো আনসার করার চেষ্টা করব। দর্শক, যেমনটা আব্দুল ভাই বলছিলেন, আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা ফোন করে আমাদেরকে প্রশ্ন রাখতে পারেন। সেই সঙ্গে আমাদের সোশ্যাল নেটওয়ার্কে আপনারা ফেসবুক পেজ আছে, সেখানেও আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আব্দুল ভাই, আসলে এরই মধ্যে এই বিল নিয়ে অনেক আলোচনা, অনেক সমালোচনা, সব কিছু শেষ করে বিল আসলে আইনেও পরিণত হয়ে গিয়েছে। যদি একটু আপনি শুরুতে একটু বলতেন যে এই বিলের কারণে ট্যাক্সের যে সিস্টেমগুলো কি কি পরিবর্তন আসলে আসছে। সো এটা বলার আগে আমি কুইকলি এই বিলের একটা সামারি দিয়ে দিই আমি কুইকলি, কারণ আপনারা জানেন যে অনেকেই এই বিল নিয়ে কথা হচ্ছে, রাইট? এখন এখানে অনেক কন্ট্রোভার্সি আছে, অথবা অনেকে এই বিল নিয়ে খুশি, রাইট? সো ওভারঅল এই বিলের ইম্প্যাক্টটা কি, রাইট? এখন আমাদের দেশে তিন লেভেলের মানুষ আছে, রাইট? ধরেন টপ 2%, রাইট, যারা অনেক ধনী, তারপর আপনার মিডল ক্লাস, তারপরে লো ইনকাম কমিউনিটি। ওকে, সো এই বিল যদি আপনি দেখেন ডলার ভ্যালু হিসেবে যদি আপনি ধরেন, ঠিক আছে, প্রথম রাফলি টপ 20, প্রথম 2% যারা আছে, তার মানে টপ 2% অফ দ্য মোস্ট রিচ পিপল, ওদের অলমোস্ট আপনার সেভ হবে $100,000 মতো, ঠিক আছে। তারপরে আপনি যদি টপ 20% হিসেবে যদি ধরেন, মানে প্রথম 20% মানুষ যদি আপনি ধরেন, ওদের সেভ হবে রাফলি $6,000 মতো এই বিলে। তারপরে এরকম কন্টিনিউ হইতে পারে, মিডল ক্লাসে আছে, তারপরে যারা লো ইনকাম কমিউনিটিতে যারা আছে, ওদের বিলে ট্যাক্স বাড়বে $600, ঠিক আছে। তার মানে যারা বুঝতে পারছেন, যেটা এই বিলটা হাইলি রিগ্রেসিভ, তার মানে যত ধনী অত পয়সা সেভ হচ্ছে, যত ইনকাম কম পয়সা কম সেভ হবে। আলটিমেটলি যারা লো ইনকাম কমিউনিটিতে আছে, ওদের ইউজুয়ালি এই বিলে একটু ক্ষতি হচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ বেসিক্যালি দি অনেস্ট ট্রুথ অ্যাবাউট দিস বিল। অনেকের জন্য ভালো, অনেকের জন্য খারাপ, বাট अगेन এইটা হলো কি আপনার পলিটিক্স, তাই না? ইউজুয়ালি গত 10 বছরে অনেকে যারা লো ইনকাম কমিউনিটিতে ছিলেন ওদের অনেক হেল্প হয়েছে, যারা মিডল ক্লাস ছিল ওদের অনেক ক্ষতি হয়েছে। সো নাও ফাইনালি নাও ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এখন আমরা কুইকলি কিছু কথা বলি এই বিল নিয়ে। ধরেন আমরা যদি ট্যাক্স নিয়ে যদি কথা বলি, ট্যাক্সের জন্য কোন ভাবে এটা সুবিধা হবে, রাইট? সো অবভিয়াসলি নাম্বার ওয়ান থিং ইজ, যারা ওয়ার্কিং ক্লাসে যারা আছেন, তার মানে যারা আপনারা টিপসে কাজ করেন অথবা যারা ওভারটাইম কাজ করেন, আপনাদের জন্য $25,000 পর্যন্ত আপনার এইটাতে টিপসে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, ওভারটাইমে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তার মানে আপনার যদি ওভারটাইম ইনকাম হয় $25,000 ট্যাক্স নাই, যদি টিপসের ইনকাম হয় আরো $25,000 ট্যাক্স নাই। এটা যারা মেরিড, ঠিক আছে।
তার মানে হাজবেন্ড ওয়ান ফাইল করতেছেন না, ওয়াইফ কাজ করতেছেন না, হাজবেন্ড কাজ করে, $25,000 নো ডিডাকশন। যদি সিঙ্গেল হয়ে থাকেন তখন 12,500 টাকা, নো নো কোনো ট্যাক্স নাই। 12,500 টিপসে 12,500 ওভারটাইম। ওয়ান অফ দ্য থিং মনে রাখা লাগবে যে এই ইনকাম যখন 150,000-এর উপরে হয়ে যায় তখন কিন্তু এটা ফেজ আউটে চলে যায়, ঠিক আছে? আচ্ছা, যারা মেরিট 300,000 পর্যন্ত, রাইট? সো তার মানে আপনার যদি ওভারটাইমের ইনকাম সহ যদি অনেক পয়সা ইনকাম হয়, যদি আপনার ইনকাম মেরিট 200,000, ইউর ওকে, রাইট? বাট ইট স্টার্টস ফেজিং আউট। Another thing is, when is it going to go into effect? তার মানে কবে থেকে? এটা কিন্তু জানুয়ারি 1 তারিখে 2025 থেকে। তার মানে আপনি গত 6 মাসে যদি কোনো ওভারটাইম কাজ করে থাকেন, টিপসের কাজ করে থাকেন, ইউ নিড টু নো। কারণ বর্তমানে শুধু টিপস সেপারেটলি রিপোর্ট করার রিকোয়ারমেন্ট আছে। তার মানে আপনার এমপ্লয়ার জানে আপনার টিপস কত টাকা, ওভারটাইম কত টাকার, ইট ডিপেন্ডস। দে মে নো অর দে মে নট নো। সো আপনার মেক শিওর করা লাগবে যে আপনারা জানেন কত টাকা ওভারটাইম কাজ করছেন, ওকে? So these are the main two things. So a overtime obviously is going to help everybody, right? So in a way, this is going to help everybody out. তারপরে আপনারা অলরেডি জানেন যে স্ট্যান্ডার্ড ডিডাকশন obviously এটা পার্মানেন্ট হইছে এখন। প্লাস যারা সিনিয়র সিটিজেন, তার মানে যাদের বয়স 65 এবং উপরে, আপনাদের জন্য আরো $6,000 এক্সট্রা ডিডাকশন দেওয়া হচ্ছে। তার মানে রেগুলার যে ডিডাকশন ওইখান থেকে আরো $6,000 কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আচ্ছা আব্দুল ভাই, আমি এই জায়গায় একটু আপনাকে থামাচ্ছি, আমরা পরেরটা আলোচনা করবো, কিন্তু আমি একটু ক্লিয়ার হওয়ার জন্য যে এই যে ওভারটাইম এবং টিপসের কথা আপনি বললেন যে এই বিলটা পাস হলো তো কিছুদিন হলো, কিন্তু আপনি বলছেন সেটা জানুয়ারির 1 তারিখ থেকে যারা টিপস এবং ওভারটাইম পেয়েছে সেটাও এই বিলের এই বছরের হিসাবের মধ্যে আসবে। এক্স্যাক্টলি, আপনারা যখন ট্যাক্স ফাইল করবেন 2025 এর আগামী এপ্রিল মাসে, তখন আপনার টিপস যত টাকা ইনকাম হচ্ছে ওইখানে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা। এবং আব্দুল ভাই, আপনি উঠাচ্ছিলেন যে 49 এবং 65 বছরের এই হিসাবটা কাজের। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, বিরতির পর ফিরে এসে আমরা এই ট্যাক্স বিলে কি কি ইম্প্যাক্ট পড়বে আপনার জীবনে বা আপনার এই যে ট্যাক্সের ক্ষেত্রে বা মেডিকেলের ক্ষেত্রে, স্ন্যাপের ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। দর্শক, বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি টিবিএন অ্যানালিসিস প্রোগ্রামে। আমরা বিরতির আগে যেমনটা আলোচনা করছিলাম, আমাদের আজকের অতিথি আব্দুল চৌধুরী, ওনার সঙ্গে। আব্দুল ভাই, আপনি বিরতির আগে যেমনটা বলছিলেন যে ওভারটাইম এবং টিপস জানুয়ারি থেকে হিসেব হবে এবং সেই অনুযায়ী হবে, কিন্তু আমাদের এই কমিউনিটিতে অনেকেই রয়েছেন যারা ডেলিভারিতে কাজ করেন, আবার অনেকে দেখা যাচ্ছে যে উবার বা লিফট এই ধরনের ড্রাইভিং প্রফেশনও রয়েছেন। কিন্তু বিশেষ করে ডেলিভারিতে যারা কাজ করেন তারা অনেকে ক্যাশে টিপস পেয়ে থাকেন, বা অনেকে দেখা গেল যে টিপসটা আসলে ওনারা জানে না বা কিভাবে সেটা কাউন্ট হবে। তো এই যে ব্যাপারগুলো, এগুলো আসলে কিভাবে হিসেব করবে ট্যাক্স ফাইলের সময়? তো ক্যাশ টিপস আইআরএস এর কথা হইলে গিয়া, রাইট, ক্যাশ টিপস কিরকম কাজ হয়, রাইট? আপনারা যখন ক্যাশ টিপস পান, আপনাদের এমপ্লয়ারকে জানানো লাগে, তখন আপনার এমপ্লয়ার ওইটার উপরে এই সেলফ এমপ্লয়মেন্ট ট্যাক্স দেয়, আপনার জন্য দেয়, আর আপনার কাছ থেকেও কেটে রাখে। বাট আলটিমেটলি যেটা হয়, অনেকে ক্যাশ ট্যাক্স রিপোর্টই করে না। তখন আইআরএসও জানে যে অনেকে ক্যাশ ট্যাক্স রিপোর্ট করতেছে না, সো এমনিতেই ওখানে কেউ ট্যাক্স দিচ্ছে না, সো দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। But ultimately, cash tips fund or credited, paycheck tax cash, tips fund doesn't matter. Up to $25,000 পর্যন্ত আপনার কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। সো আপনি এখন যদি দেখেন যে আপনি আসলে ক্যাশ টিপ পাচ্ছেন, up to $25,000 in a way is non taxable. যদি সিঙ্গেল হয়ে থাকেন তখন it's $12,500. আচ্ছা, তো সেক্ষেত্রে ওভারটাইমের বেলায় কিন্তু আপনি বলছেন যে 25,000 পর্যন্ত ইন্ডিভিজুয়াল শেয়ার ট্যাক্স মাপ, যারা সিঙ্গেল 12,500। আচ্ছা, তা বিরতির আগে আপনি আরেকটা জিনিস আলোচনা করছিলেন যে 49 ইয়ার্স এবং 65 ইয়ার্স এর যে ব্যাপারটা, এটা একটু যদি ক্লিয়ার করতেন যে সুবিধা। 65 ইয়ার্স ওল্ড, হ্যাঁ, যারা 65 ইয়ার্স ওল্ডের উপরে আছেন, 65 উপরে, আপনারা যখন মেরিট, বর্তমানে আপনাদের স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকবে 31,000 এন্ড চেঞ্জ। ওরা আপনাদেরকে আরো $6,000 এক্সট্রা ডিডাকশন দিবে সিনিয়র সিটিজেন হিসেবে। তার মানে আরো আপনার এক্সট্রা $6,000 কোনো ট্যাক্স দেওয়া লাগতেছে না। ইউজুয়ালি এইটা কাকে হেল্প করে? এটা ইউজুয়ালি হেল্প করে যারা অনেক ধনী মানুষ আছে, রিটায়ারমেন্টে চলে গেছেন। ইউজুয়ালি যেটা দেখা গেছে যে যারা লো ইনকাম কমিউনিটিতে আছেন এবং দে আর রিটায়ার্ড, ওদের ইনকাম ইজ মোস্টলি সোশ্যাল সিকিউরিটি এবং কোনো একটা 401k অথবা অন্যান্য জবের পেনশন, দ্যাটস অ্যাবাউট ইট, ঠিক আছে? সো আপনাকে ওরা যেটা দিবে যে এডিশনাল আরো $6,000 কোনো ট্যাক্স দেওয়া লাগবে না যারা সিনিয়র সিটিজেন।
আচ্ছা, কিন্তু আমি ওইটা তো গেলে একটা বিষয়, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে স্ন্যাপ সুবিধার ক্ষেত্রে যে নিয়মটা আসছে, that one is different. So that one is different. So that one is different. snaps yet, but আপনি যদি চান আমরা স্ন্যাপ নিয়ে এখন কথা বলতে পারি। হ্যাঁ, সো এখন স্ন্যাপ, সো এই ট্যাক্স তিনটা জিনিস এফেক্ট হচ্ছে। একটা ট্যাক্সের এই বিলে ট্যাক্সের এফেক্ট আছে, মেডিকেডের এফেক্ট আছে এবং স্ন্যাপ বেনিফিটস এর এফেক্ট আছে। এখন স্ন্যাপ কিরকম এফেক্ট করবে এটা, রাইট? স্ন্যাপে বেসিক্যালি এখন আপনার যদি স্ন্যাপ পাইতে হয়, আপনার বয়স এখন 65 থাকা লাগবে in order to get SNAP benefits, right? আপনার আগে যেটা ছিল age 49 এ ওরা আপনাকে এলিজিবল ছিল, বাট এখন ওই এলিজিবিলিটি এইটাতে এখন থাকতেছে না। ওকে, এটা রিকোয়ারমেন্ট এখন ওরা একটু বেশি করে ফেলতেছে। Alright, so let me make sure the age is correct, by the way. Yes, work requirements expanded to age 65. তার মানে আপনার স্ন্যাপ আপনি যখন পাইতে হয়, আপনার you have to now কাজ করা লাগবে, দেখানো লাগবে যে আপনি কাজ করতেছেন, ঠিক আছে? এবং প্রিভিয়াসলি এটা ছিল age 49 পর্যন্ত। আচ্ছা, সো দিস ইজ এ হিউজ কাট, যেখানে ওরা আপনার একটা ফ্যামিলির স্ন্যাপ কমতে পারে অলমোস্ট $600 পর্যন্ত, 600 টাকা পার ইয়ার ফর স্ন্যাপ বেনিফিটস। তার মানে হচ্ছে 49 থেকে 65 হয়েছে। আব্দুল ভাই, আমরা এ নিয়ে আলোচনা করব। আমাদের একজন দর্শক রয়েছেন ফোনে, আমরা একটু দর্শকের প্রশ্নটা নিয়ে আমরা আসছি। হ্যালো ভাই, আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটাই করুন। জি, আমি হলাম ভাই, আমি ফোন করছি যে আমরা জয়েন্ট ফাইল, আমার হাজবেন্ড, আমার ওয়াইফ, আমি এবং আমার একটা ডিপেন্ডেন্ট চাইল্ড আছে। তো আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমার ট্রিটমেন্ট চলতেছে। এখন আমার মেডিকেডটা কি রিনিউ হবে কিনা, না প্যাকেজটা আইছিল, আমি পাঠাইছি, এখন কি কনসিকুয়েন্সি? আচ্ছা, আব্দুল ভাই আপনি শুনছেন, আপনার কোনো প্রশ্ন আছে আব্দুল ভাই? আব্দুল ভাই আপনি মিউট করেন, আনমিউট করেন। উনি কি ডিসেবিলিটিতে আছে এখন বর্তমানে? মানে হচ্ছে 49 থেকে 65 বলছে। আব্দুল ভাই আমরা আচ্ছা, আমরা ওনার সঙ্গে কানেক্টটা কি হলো, উনি যেটা প্রশ্ন করেছে, ওনার ক্যান্সার পেশেন্ট, উনি জয়েন্ট ফাইল করেছে, আপনার ওনার ওয়াইফ এবং ওনার সন্তান রয়েছে, তো উনি মানে চিন্তা করছে যে ওনার মেডিকেডটা থাকবে কি থাকবে না, বা এখন এটার ওনার মেডিকেড ওনার ডিপেন্ড করবে এখন ওনার এইজের উপরে, রাইট? এখন মেডিকেডের যে এফেক্টটা হইছে, রাইট, এখন মেডিকেডের ওদের একটা ওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকবে। যারা এবল বাড়ি, যারা কাজ করতে পারেন এবং যাদের ডিপেন্ডেন্ট নাই, কারো যদি ডিপেন্ডেন্ট থাকে 14 বছরের নিচে, দেন দে আর ফাইন, ঠিক আছে? সো আগে যেটা হয়েছিল, প্রিভিয়াস রুলে যেটা হইতো, আপনার স্ট্রেট মেডিকেড দেওয়া হইতো, তারপরে যাদের ইনকাম 138% above ফেডারেল পভার্টি লেভেল, ওদেরকে ওরা মেডিকেড দিত, ঠিক আছে? সো এখন যেটা হয়েছে যে এখন যারা ওই 130 পভার্টি লেভেল থেকে 138% ছিলেন, রাইট, ওরা এখন ওই এটাকে বলে ACA এক্সপেনশন বলতো এটাকে, ঠিক আছে? এখন ওরা কাজ পাইতে হইলে, মেডিকেড পাইতে হইলে, দে হ্যাভ টু বি ওয়ার্কিং at least 80 hours per month, এবং দে হ্যাভ টু বি যারা এটা এজ 65 এর নিচে যারা, ঠিক আছে? এবং যাদের ছেলে মেয়ে নাই বলতে যাদের ছেলেমেয়েরা 14 বছরের নিচে, you don't have to worry about it. So 3 things, right? আপনার এজ কত, যদি এখন আপনার এজ 65 এর নিচে হয়ে থাকে, রাইট, আর যারা আপনারা আগে পভার্টি লেভেলের উপরে ছিলেন, রাইট, তার মানে আপনার যদি ইনকাম কম, মেডিকেড পাচ্ছেন, শিওর আপনারা মেডিকেড পাচ্ছেন, অসুবিধা নাই। যাদের ইনকাম একটু বেশি, মেডিকেড আগে ছিল না, বাট এখন পাচ্ছেন বিকজ অফ দ্য ACA এক্সপেনশন, ওবামা কেয়ারের আন্ডারে, তখন আপনারা ওইটাতে মোস্ট লাইকলি আপনাদের কোপে দেওয়া লাগবে, কাজের রিকোয়ারমেন্ট দেখানো লাগবে, এবং আপনাদের সবার এখন মেডিকেডের কি বলো এটাকে রিকোয়ারমেন্ট রিনিউয়াল হবে 2 times a year। না, আপনি তো সেটা বলেন ওভারঅল। আমি দর্শক যিনি প্রশ্ন করেছিলেন, উনি বলছেন উনি ক্যান্সার পেশেন্ট, তার মানে উনি কাজ করতে পারছেন না, তো উনার আসলে মেডিকেডের কি অবস্থা হবে যারা কাজ করতে পারছেন না? So now the question is, ওদের এখন উনি কাজ করতে পারতেছেন না because of what is the reason, right? ওরা দেখবে যে কেন কাজ করতে পারতেছেন না, অসুস্থ, right? Then he should be covered, right? That's the key. এখন উনার ডিসেবিলিটিতে আছেন, he is good. এখন আরেকজন হইতে পারে যে উনার ডিসেবিলিটি নাই, রাইট, কিন্তু উনার একটা ছেলে আছে 14 বছরের নিচে,
then she is also good, he or she is also good. ঠিক আছে, বুঝতে পারছি। কিন্তু এখন দেখা গেছে যে অনেকের ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, ওদের বয়স 40-45, ইনকাম আপনার 138% এর লেভেলের উপরে, দেন they have to show that ওরা আসলেই 80 hours কাজ করতেছেন per month, then depending on the income ওদের ইনকাম এলিজিবিলিটি অ্যাপ্রুভ হবে। আচ্ছা আব্দুল ভাই, আমরা তো মেডিকেড নিয়ে আলোচনা করবই, কিন্তু আপনি আমরা একটু ফিরে যাই, স্ন্যাপের ব্যাপারে আপনি কথা বলছিলেন যে 49 থেকে 65 আর কি পরিবর্তন আসছে স্ন্যাপের মধ্যে? কারণ আপনি জানেন একটা বড় অংশ আমাদের কমিউনিটির এই সুবিধা নিয়ে থাকে, তারা আসলে মেইন জিনিস ইজ দ্য ওয়ার্ক রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তারপরে আপনার হচ্ছে কস্ট শেয়ারিং বাই স্টেটস, রাইট? ফর দ্য ফার্স্ট টাইম আগে আপনার ফেডারেল ফান্ডিং পাইতো, রাইট? সো স্টেট এখন ওদের নিজের যে স্ন্যাপ প্রোগ্রামটা আছে, ফেডারেল ফান্ডিং অনেক কমে যাবে, ঠিক আছে। তারপরে আপনাদের হাউস হোল্ডস ইন দ্য bottom 20% উইল লুজ, মানে যারা আপনাদের ইনকাম বটম 20% ছিল, রাইট? কারণ ওদেরকে এখন ওদের মোস্ট লাইকলি কাজ করা লাগবে, তাই না? যেহেতু কাজ করা লাগবে, এই কারণে আপনার স্ন্যাপের ইনকামের বেনিফিটটা একটু কমে যাবে, মানে ইনকাম লেভেলটা একটু কমে যাবে, এজ এ রিজাল্ট ওরা স্ন্যাপ থেকে বঞ্চিত হবে। ওকে, তারপরে আপনাদের যারা পলিটিক্যাল অ্যাসাইলামে ছিলেন, অথবা যারা কি বলে এটাকে, যারা মাইগ্রেশন ইমিগ্রেন্ট হিসেবে আসছিলেন, অনেকে কিন্তু স্ন্যাপ পাইছিলেন, এবং ওদেরকে স্ন্যাপ দেওয়া হয়তো একটু বেশি আন্ডার দ্য ফেডারেল লেভেল, ওইটা ওরা কমাই দিবে, ঠিক আছে। সো স্ন্যাপের বেসিক্যালি সেম থিং, ওয়ার্ক রিকোয়ারমেন্ট, এইজ এলিজিবিলিটি অনেক কমে গেছে, আগে ছিল 49, এখন 65। 65 এর নিচে আপনি যদি এখন স্ন্যাপ নিতে চান, আপনাদের কাজ করা লাগবে, অলরাইট? সো দিস ইজ বেসিক্যালি হোয়াট ইট ইজ। আর পলিটিক্যাল অ্যাসাইলামের বলতে আপনি বলছেন যারা ইমিগ্রেন্ট হিসেবে আছেন, তাদেরটা কি কমে আসবে? হ্যাঁ, ইমিগ্রেন্ট যারা ছিল, রাইট, যারা মাইগ্রেন্টের আন্ডারে যে পলিটিক্যাল সিকিং অ্যাসাইলাম হিসেবে কিছু বেনিফিট পাইতেন, ওরা বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট নিয়ে এখানে আছে, বিশেষ করে ওই ধরনের মানুষগুলো, ওদেরও অনেক স্ন্যাপ অনেক কমে যাবে। ফেডারেল ওদেরকে এখন অনেক সময় ডাবল রেট দিত, ওইটাও কমে যাবে। আচ্ছা, তার মানে একটা বড় সড়ো একটা ইম্প্যাক্ট পড়বে একটা বড় কমিউনিটির উপরে, এবং যেটা বারবার বলছিল 1.8 মিলিয়নের উপরে মানুষ ইমিগ্রেশন প্রসেসে রয়েছে, তারা হয়তো স্ন্যাপ সুবিধা থেকে কিছুটা বঞ্চিত হবে। আচ্ছা, এবার আপনি এর আগে বলছিলেন মেডিকেডের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন, কারণ মেডিকেড নিয়ে আসলে এখন অনেকেই চিন্তিত, কাদের আসলে বাদ পড়তে পারেন বা কারা কি ধরনের মেডিকেড সুবিধা থেকে মানে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঝুঁকিতে রয়েছে। ওকে, সো লেটস লুক এট ইট দিস ওয়ে। মেডিকেড কারা পাইতেন, রাইট? সো আপনাদের ফেডারেল পভার্টি লেভেল আছে, তারপরে ফেডারেল পভার্টি লেভেলের আরেকটা এক্সপেনশন ছিল, এটাকে বলে 𝗖𝚹 এক্সপেনশন, রাইট? 𝗖𝚹 এক্সপেনশন যখন ছিল, ওইটাতে আপনার যেটা দেওয়া হয়েছে, যাদের ইনকাম ফেডারেল পভার্টি লেভেল থেকে 138% পর্যন্ত ছিল, ওদেরকে স্টিল মেডিকেড দেওয়া হইতো। ওকে, সো নাও হোয়াটস গোনা হ্যাপেন ইজ মেডিকেডের কিছু চেঞ্জ হবে। সো নাম্বার 1 দে আর গোনা ডু ইজ, ওরা চাবে যে আপনাদের ওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকা লাগবে। ওয়ার্ক রিকোয়ারমেন্ট বেসিক্যালি মিনস আপনার কাজ করা লাগবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ আওয়ার, মানে আপনার 80 ঘন্টা অ্যাটলিস্ট কাজ করা লাগবে পার মান্থ, রাইট? এখন আপনি যদি 80 ঘন্টা পার মান্থ কাজ করেন না, এখন আপনার ইনকাম উপরেও হইতে পারে ইনকাম লেভেল মেডিকেডের লেভেলের, এবং নিচে যদি থাকে দেন ইউ আর ফাইন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এখন ওয়ার্ক রিকোয়ারমেন্টস কাদের জন্য, রাইট? ইম্পোজেস ওয়ার্ক রিকোয়ারমেন্টস ফর মেডিকেল এনরোলিজ আনলেস দে আর 3 থিংস: elderly, তার মানে age 65 and up; disabled, তার মানে আপনার ডিসেবিলিটি আছে; এবং caring for a child under 14, alright? তার মানে যারা 65 এর উপরে, they're good, মেডিকেড পাচ্ছেন; ডিসেবল, মেডিকেড পাচ্ছেন; যাদের বাচ্চা আছে 14 বছরের নিচে, কেয়ার করতেছেন, মেডিকেড আছে, you're good. যারা ওই লেভেলে পড়তেছেন না, in those 3 ক্যাটাগরিতে যারা নাই, আপনাদের ওয়ার্ক রিকোয়ারমেন্ট লাগতেছে, 80 ঘন্টা কাজ করা লাগবে। এখন 80 ঘন্টা যখন কাজ করবেন, তখন আপনার একটা ইনকাম হবে, তাই না? এখন ইনকাম হওয়ার পরে, এখন ওইটা যদি আপনার মেডিকেডের পভার্টি লেভেলের উপরে হয়ে যায়, তাহলে আপনি মেডিকেড পাচ্ছেন না। আচ্ছা, বুঝছেন? সো দ্যাটস বেসিক্যালি দি মেডিকেড চেঞ্জ দ্যাটস देयर। তার মানে হচ্ছে যে অনেক যদি কিন্তু হিসাব এখানে থেকে যাচ্ছে, কিন্তু এই ইম্প্যাক্টটা কি আপনার এখন আমাদের কমিউনিটির বড় অংশ হোম কেয়ারের সঙ্গে যুক্ত, হোম কেয়ারে কি এটা আসলে পড়বে কিনা? হোম কেয়ার যারা সুবিধা নিচ্ছে না, রাইট? কারণ হোম কেয়ার কারা পান, রাইট? হোম কেয়ার পাচ্ছেন একজন ইন্ডিভিজুয়াল যিনি ডিসেবল, রাইট? একজনের বাবা মা হোম কেয়ার কেন পাচ্ছেন? বিকজ ওদের ডিসেবিলিটি আছে, তাই না? ওদের ডিসেবিলিটির জন্যই ওরা হোম কেয়ার পাচ্ছেন। সো বিকজ ওদের ডিসেবিলিটি আছে, আই ডোন্ট সি ওয়াই ওদের মেডিকেড এফেক্ট হবে।
আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যে যাদের এই ধরনের ডিসেবিলিটি রয়েছে বা এই সমস্যাগুলো হোম কেয়ারে তেমন ইম্প্যাক্ট পড়বে না। হোম কেয়ারে এটা ইম্প্যাক্ট হবে না, বিকজ ওরা এমনিতেই ডিসেবল, বিকজ অফ দ্যাট দে আর নট গেটিং হোম কেয়ার। ওকে, আর এটা হচ্ছে আরেকটা প্রশ্ন, আসলে আপনাকে অনেকগুলো প্রশ্নই করতে হচ্ছে, এই প্রশ্নগুলো আমাদের অনেক দর্শকরা করছেন আমাদের সোশ্যাল নেটওয়ার্ক সহ অনেক জায়গায়, যে অ্যাফোর্ডেবল হাউজিং এর ক্ষেত্রে এই বিলের আসলে কি ধরনের ইম্প্যাক্ট দেখা যাবে? অনেকে অ্যাফোর্ডেবল হাউজিং ব্যবহার করছেন, অ্যাফোর্ডেবল হাউজিং সহ বিভিন্ন লোকাল বাজেটের ব্যাপারগুলোতে কি কোনো ইম্প্যাক্ট পড়বে? অ্যাফোর্ডেবল হাউজিং আপনার ওই লেগে স্টেট ফান্ডিং। ওকে, I have to get back to you on this. I don't see how. Actually, no, it is going to affect it. But লো ইনকাম হাউজিং ট্যাক্স ক্রেডিট, লো ইনকাম হাউজিং ট্যাক্স ক্রেডিটটা কি থাকবে নাকি? এটা কি এই ধরনের সমস্যা হবে? No. এটা আপনি যেটা বলতেছেন এটাকে একটা বলে এনহ্যান্সমেন্ট অফ লো ইনকাম হাউজিং ট্যাক্স ক্রেডিট, রাইট? ওরা স্টেট হাউজিং ক্রেডিট. Let me get back to you on this. I don't have the answer to this question. I gotta get back to you on this because I don't want to give you the wrong information. ওরা আপনার কিছু হাউজিং ক্রেডিটের রুলটা কিছু এক্সপেনশন করছে, ঠিক আছে? But I'll give you that answer a little bit later. ওকে, আরেকটা হচ্ছে আব্দুল ভাই, যেটা আমরা আসলে বলছিলাম বা আমাদের কমিউনিটির অনেকে এটা নিয়ে আলোচনা করছিল যে 1% রেমিটেন্স এর উপর ট্যাক্স বা 1% বসাবে, এটা আসলে কি? এটা আদৌ কতটা সঠিক? ওইটা 1% রেমিটেন্স ট্যাক্স হলে গিয়া যারা মানি পয়সা পাঠাচ্ছেন আরেকটা দেশে, মেক্সিকো হোক, বাংলাদেশ হোক, আরেকটা কান্ট্রিতে হোক, ডাজন্ট ম্যাটার, আপনারা যারা মানিগ্রামে পয়সা পাঠাবেন, তারপরে আপনারা ওয়েস্টার্ন ইউনিয়নে যারা পয়সা পাঠাবেন, আপনাদেরকে ওরা 1% ট্যাক্স চার্জ করবে অন দ্য প্লেস when you send the money. তার মানে 1000 টাকা যদি পাঠান, আপনি $10 ট্যাক্স দেওয়া লাগতেছে when you send the money over. সেটা বিশ্বের যে কোনো দেশে? যে কোনো দেশে। আচ্ছা, মানিগ্রাম অথবা ওয়েস্টার্ন ইউনিয়ন অথবা ওই ধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে। আচ্ছা, কিন্তু যারা আমাদের যারা এই যে বাংলাদেশি বা যারা বিভিন্ন জায়গা থেকে পাঠাচ্ছেন, অন্যান্য এইগুলো বাদ দিয়ে অন্য জায়গা থেকে, সেখানেও কি একই রকম প্রযোজ্য হবে নাকি? আবার বলেন, মানে আপনি যদি মেক্সিকোতে পাঠাচ্ছেন পয়সা দেওয়া লাগবে, যদি ইউকে তে পাঠান সেম থিং, পয়সা দেওয়া লাগবে। ফিলিপিন্স পাঠাচ্ছেন 1%, সেম ওয়ে, ইটস জাস্ট নট বাংলাদেশ, ইজ অ্যাক্রস অল দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, না আসলে আব্দুল ভাই, এই প্রশ্নগুলো অনেক সময় দেখা গেল যে আমাদের অনেক দর্শকদের কনফিউশন থাকে, তারা হয়তো বিভিন্ন জায়গায়, বিশেষ করে এখন আসলে যে পরিমাণ তথ্যের ছড়াছড়ি, অনেকে অনেক ভুল তথ্য পেয়ে থাকে, কিন্তু আপনার সঙ্গে কথা বলে আপনি সঠিক তথ্যটা দিচ্ছেন। কারণ আমাদের একটা বড় অংশ আসলে দেশে টাকা পাঠায়, তারা আসলে এবং আপনি জানেন যে রেমিটেন্সে ইউএসএ আসলে সবার উপরে থাকে বাংলাদেশে যারা রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে। তো এটাতে আসলে ইম্প্যাক্ট কেমন হবে আপনার কি মনে হয়? আপনি তো অভিজ্ঞ এইটা, মানে বাংলাদেশে পয়সা পাঠানোর কথা বলতেছেন? হ্যাঁ, বাংলাদেশে পয়সা পাঠানোর ক্ষেত্রে যে আই থিংক মানুষ স্টিল পয়সা পাঠাবে, লাইক 1% ইজ অ্যাকচুয়ালি ইজ নাথিং, রাইট? আপনি যদি চিন্তা করে দেখেন, অরিজিনালি যখন বিলটা পাস হয়েছিল, ওরা চাইছিল এটার রেট করার জন্য 5%, রাইট? নাও 5% থেকে ওরা 1% রাখতেছে। It's not that bad, right? ওরা যদি চাইতো অনেক হাই রাখতে পারতো, but the fact that it's only at 1% right now is not as bad as it could have been. Right, obviously it of course এটা একটা এফেক্ট হচ্ছে, বাট আমেরিকার কনসার্ন হইল গিয়া যে রাইট নাও ওরা যে কোনো ভাবে যত টাকার রেভিনিউ সম্ভব বাড়ানোর চেষ্টা করতেছে, বিকজ এই বিলে অনেক অলমোস্ট $3.2 ট্রিলিয়ন ডেফিসিট হবে। somehow they have to cover that. ওই কারণে ওরা কিছু ছোট ছোট জিনিস রাখছে যেটাতে আপনার কভার দিচ্ছে। অলসো গোয়িং ব্যাক টু দ্য হাউজিং ক্রেডিট, অ্যাফোর্ডেবল হাউজিং ক্রেডিটের যেটা হবে, ওরা কিন্তু কোনো কিছু কাট করতেছে না, ইটস এট স্টেট লেভেল। এই বিল বলতেছে না যে আপনাদের অ্যাফোর্ডেবল হাউজিং কাট করে ফেলবেন, দ্যাটস নট দ্য কেস। ওরা আপনার অ্যাফোর্ডেবল হাউজিং এর কোনো লিমিট বার করতেছে না, বাট ওরা অন্যান্য কোম্পানিকে এলিজিবল করতেছে টু ক্রিয়েট মোর অ্যাফোর্ডেবল হাউজিং বেসড অন ট্যাক্স এক্সাম্পট bonds, right? So that's basically what it is. So again, এটা আমার স্পেশালিটি না, but I'm just summarizing based on what I'm seeing right now, right? The way এই বিলে যেরকম লেখা হচ্ছে যে enhancement of the low income housing tax credit, এই হিসেবে আরো ইনভেস্টমেন্ট করবে মানুষ to create low income housing. Okay. ঠিক আছে? So it's not outright cutting anything out. That's not what I see. আচ্ছা, আরেকটা ব্যাপার যে যেমন মিডল ক্লাস ফ্যামিলি যে সল্ট ডিডাকশন, এটাতে কি ইম্প্যাক্ট হবে কিনা? ওকে, সল্ট ডিডাকশন আই থিংক অনেকেরই হেল্প হবে, বিকজ সল্ট ডিডাকশন মানে কি?
স্টেট এবং লোকাল ইনকাম ট্যাক্স এবং রিয়েল এস্টেট ট্যাক্স। তার মানে আপনারা কেউ যদি নিউ ইয়র্কে থেকে থাকেন, নিউ ইয়র্ক ট্যাক্স দিচ্ছেন W2 তে অথবা ইনকাম ট্যাক্স whatever it is, নিউ ইয়র্ক সিটি ট্যাক্স দিচ্ছেন, ঠিক আছে? এখন আপনি যদি হাই ইনকাম হয়ে থাকে তার মানে আপনার এই ট্যাক্সটা $10,000 উপরে। তারপরে আপনার যদি একটা নিজের বাড়ি থেকে থাকে তার মানে ওইখানে আরো রিয়েল এস্টেট ট্যাক্স দিচ্ছেন। যদি লং আইল্যান্ডে থাকেন আপনার রিয়েল এস্টেট ট্যাক্স অলমোস্ট 15,000। যদি ওয়েস্টারচারে থাকেন সেম থিং, রিয়েল এস্টেট ট্যাক্স অলমোস্ট 15,000 থেকে 20,000 হইতে পারে। সো একজন মানুষের যদি বাড়ি থাকে এবং একটা ভালো জব থেকে থাকে, ইন মোস্ট কেসেস ওরা রিয়েল এস্টেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্স দিচ্ছে অলমোস্ট 20,000 থেকে 30,000 পর্যন্ত অলমোস্ট, ঠিক আছে? বর্তমানে যে রুলটা ছিল ওইখানে আপনাকে শুধু $10,000 ডিডাকশন দেয়, বাকি এক্সট্রা কোনো ডিডাকশন আপনারা পাচ্ছেন না। এই সল্ট ডিডাকশনে যেটা বলবে যে আপনারা ম্যাক্সিমাম ডিডাকশন নিতে পারবেন $40,000। তার মানে আপনাদের ডেফিনেটলি হেল্প হবে, স্পেশালি যাদের বাড়ি আছে। যাদের বাড়ি নাই কিন্তু আপনারা যদি সিঙ্গেল হয়ে থাকেন, আপনাদের স্টেট এবং লোকাল ইনকাম ট্যাক্সও আপনারা অনেকেই দিচ্ছেন যদি হাই ইনকাম হয়ে থাকে, ঠিক আছে? সো আই থিঙ্ক দিস সল্ট ক্যাপ ইজ অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল ফর আ লট অফ পিপল। এবং এগেন এটা হেল্প হবে মোস্টলি যাদের বাড়ি আছে ইন মোস্ট কেসেস। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তো আসলে এতক্ষণ ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বললাম, ইন্ডিভিজুয়াল পার্সনের কথা বললেন আপনি, কিন্তু এই বিলের মধ্যে আমরা দেখলাম একটা বড় পরিবর্তন হচ্ছে কর্পোরেট। আমাদের অনেক ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, ছোট ব্যবসায়ীরা রয়েছেন, কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে আসলে কি পরিবর্তন আসছে বা হয়েছে? সো এখন কর্পোরেট ট্যাক্সের মধ্যে আপনাদের অনেক উইনার এবং লুজার আছে, রাইট? সো আমি বলবো যাদের এফেক্ট হবে, রাইট? ওকে, অফকোর্স যারা কার ডিলার্স, ওদের স্পেশালি যারা ইলেকট্রিক ভেহিকল বানায় ওদের জন্য হিউজ হিট, কারণ ইলেকট্রিক ভেহিকলের ক্রেডিট আপনারা আর পাচ্ছেন না, তাই না? তার মানে যারা গাড়ি তৈরি করতেছে ওরাও এটা পাচ্ছে না, বাট ইটস নট গোনা এফেক্ট আস, রাইট? বাট আপনারা যারা স্মল বিজনেস ওনার্স, প্রথমবার যখন ট্রাম্প আসছিল তখন আপনাদেরকে এক্সট্রা একটা $20,000 QBI ডিডাকশন দিতে হয়, যেটাকে বলে কোয়ালিফাইড বিজনেস ইনকাম ডিডাকশন। তার মানে কি আপনার নেট ইনকাম $100,000, $100,000 উপরে আরো এডিশনাল $20,000 আপনারা ডিডাকশন পাইতে পারেন। মানে ট্যাক্স $100,000 না নিয়ে অলমোস্ট $80,000 দিচ্ছেন। এটা হেল্প করে সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, পার্টনারশিপস এবং আপনাদের এস কর্পোরেশনস, হুইচ ইজ হিউজ। এখন এই বিল এইটা আপনার এক্সটেনশন করতেছে, ঠিক আছে? তারপরে যারা আপনারা বিজনেস ওনার আছেন আপনাদেরকে ওরা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স দিচ্ছে বোনাস। তার মানে কি 100% বোনাস। আপনার যদি একটা ইকুইপমেন্ট কিনে থাকেন অথবা কোনো গাড়ি কিনে থাকেন, রাইট? অথবা এবং গাড়ির কিছু লিমিটেশন আছে, বাট अगेन আই এম থ্রোইং মানে ইউএসএ ম্যানুফ্যাকচারড গাড়ি কথা বলছেন আপনি? না গাড়ি ইউএসএ ওইটা আরেকটা জিনিস, আইল টেল ইউ দ্যাট আফটারওয়ার্ডস। ওকে। আপনি যদি একটা কোম্পানির জন্য যদি ট্রাক কিনা লাগতেছে যেটার ওয়েট 6,000 পাউন্ড, কমার্শিয়াল ভেহিকলস, আপনি কমার্শিয়াল ভেহিকল কিনা লাগতেছে, ওইটার জন্য আপনারা 100% ডিডাকশন পাচ্ছেন, ঠিক আছে? অ্যাসুমিং ইজ 6,000 পাউন্ডস এনাফ। একটা যদি আপনি ফার্নিচার কিনে থাকেন অথবা আপনার যদি অফিসে নতুন একটা সার্ভার লাগানো লাগতেছে, এখন আপনি স্পেন্ড করছেন $30,000, ঠিক আছে? অথবা আপনার গ্রোসারি স্টোর আছে, আপনি একটা ফ্রিজ লাগাইছেন গেছে আরো $15,000, ওইটা 100% ডিডাকশন আপনারা পাচ্ছেন, ঠিক আছে? সো দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড। এন্ড another one, 1099 requirement, right? 1099 আগে কাদেরকে দেওয়া হতো? যারা $600 উপরে ইনকাম ছিল, $600,000 যাদের ইনকাম ওদেরকে 1099 দেওয়া লাগতো। সো নাও দে চেঞ্জ দ্যাট রুল টু $2,000। তার মানে আপনার যদি কোনো 1099 কাউকে দেওয়া লাগে, দ্যাট মিনস ওদেরকে আপনি যদি $2,000 উপরে পয়সা দিয়ে থাকেন, দেন ইউ ইস্যু দেম দা 1099। অলসো দ্য 1099K রিকোয়ারমেন্ট, 1099K কারা পায়? যারা ক্রেডিট কার্ড কালেকশন এবং ইবে অথবা অ্যামাজন, ওইটাও ওরা $20,000 নিয়ে নিছে। সো দিস ইজ লিটল অ্যাডমিনিস্ট্রেটিভ থিংস দ্যাটস গোনা হেল্প আউট আ লট। তার মানে এটা একটা বড় একটা বিষয় যে আগে 600 থেকে এখন $2,000 হলে 1099 আপনি বলছেন ইস্যু করতেছে, বা এবং আপনি বলছেন অ্যামাজন সহ যারা ওই পেপ্যাল সহ এই ধরনের কাজ করে তাদেরকে 20,000 এর পরে আপনি বলছেন 1099K ইস্যু করছে। এক্স্যাক্টলি মানে এটা তো অনেক হিউজ একটা ব্যাপার। আচ্ছা, এটা একটা বড় ব্যাপার। আর আপনি বলেন মানে তার মানে হচ্ছে ব্যবসায়ীদের জন্য অনেকটা আসলে খুশিরই খবর। ব্যবসায়ীরা অনেক কিছুতে, ব্যবসায়ীদের অনেক এফেক্ট হচ্ছে না, তেমন এফেক্ট হচ্ছে না। এটা মোস্টলি কাট अगेन ইন দিস হোল বিল আপনি যদি দেখেন কোথায় ইনক্রিজ হইছে, ইটস অ্যাকচুয়ালি জাস্ট দি
লোয়ার ক্লাস ফ্যামিলি এবং মিডল ক্লাস ফ্যামিলিতে আসলে এটা ইম্প্যাক্ট হচ্ছে। আর হচ্ছে প্রিভিয়াসলি আই জাস্ট ওয়ান্ট টু অ্যাড ওয়ান মোর থিং, আপনি যে আমেরিকান গাড়ির কথা বললেন, হ্যাঁ এটা আমি প্রশ্ন করতাম যে আপনি একটু আগে কমার্শিয়াল গাড়ির কথা বললেন, যদি যারা কমার্শিয়াল গাড়ি বা বিজনেসের জন্য কিনছে, কিন্তু যারা ইন্ডিভিজুয়াল গাড়ি কিনবে তাদের ক্ষেত্রে কোনো ট্যাক্স ছাড়ের ব্যবস্থা রয়েছে কিনা, বা কি ধরনের গাড়ি কিনতে হবে? হ্যাঁ, সো এখন একজন মানুষ যদি একটা গাড়ি কিনে থাকে, এটা নট নেসেসারিলি আমেরিকান গাড়ি হওয়া লাগবে। ওকে, গাড়িটা আমেরিকায় অ্যাসেম্বল থাকা লাগবে। তার মানে অনেক গাড়ি নিসান হইতে পারে, টয়োটা হইতে পারে, এজ লং এজ গাড়ির ফিনিশিংটা আমেরিকায় হয়, তাইলে ওই গাড়ি কেনার সময় আপনার যত ফাইন্যান্সিং কস্ট গেছে, তার মানে এই বছর যদি আপনি গাড়িটা ফাইন্যান্স করে থাকেন এবং ইন্টারেস্ট আপনি পে করতেন, যত টাকা ইন্টারেস্ট দিচ্ছেন পুরোটা আপনারা ডিডাকশন পাবেন, উইচ ইজ হিউজ। ইজ গোনা বি অ্যাকচুয়ালি ভেরি গুড ফর যাদের গাড়ি আছে, ওদের জন্য অনেক হেল্প হবে এটা। এটাকে বলে আপনার ইন্টারেস্ট ডিডাকশন হিসেবে আপনারা আপ টু $10,000 অফ ইন্টারেস্ট ডিডাকশন আপনারা নিতে পারবেন এই গাড়ির জন্য। তার মানে কি আরো যদি 2টা গাড়ি থাকে, 3টা গাড়ি থাকে, ডাজন্ট ম্যাটার, আপ টু $10,000 অফ ইন্টারেস্ট এক্সপেন্স আপনারা ডিডাকশন হিসেবে নিতে পারবেন। আব্দুল ভাই একটু বোঝার জন্য যে এটা হচ্ছে যাদের এখন এক্সিস্টিং রয়েছে তারাও পাবে, আবার যদি কেউ নতুন করে কিনতে চায়, যেমন কেউ হয়তো আগামী মাসে কিনবে বা পরের মাসে প্ল্যান করছে, তারাও কি এই সুবিধার মধ্যে আসবে কিনা? হ্যাঁ, যাদের নতুন গাড়ি কিনতেছেন আপনারা সেম রুলিং থাকবে। যাদের কারেন্ট গাড়ি অলরেডি আছে সেম থিং, বাট अगेन আপনাদের দেখা লাগবে যে গাড়িটা কি এলিজিবল আছে কিনা না। আচ্ছা আচ্ছা, আব্দুল ভাই আমাদের ওই যিনি ফোন করেছে, আমাদের আরেকজন দর্শক রয়েছেন, একটু আমরা প্রশ্নটা নিয়ে আবার আসছি আপনার কাছে। দর্শক আপনি প্রশ্নটা করেন, আপনি কি বলতে চান, প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। জি, আমি আর আমার স্পাউস আবার একটা ডিপেন্ডেন্ট বাচ্চা জয়েন্ট ফাইল করি, এবং আমার ওয়াইফ কাজ করে, আমি কাজ করতে পারি না অনেকদিন যাবত বিকজ অফ ক্যান্সার। এখন কথা হলো যে আমি যে মেডিকেল রিনিউয়ালটা প্যাকেজটা পাঠিয়ে দিয়েছি, কিন্তু ওরা কেউ এজেন্সিকে কিভাবে এটা রিনিউ করবে, ওয়ার্ক রিকোয়ারমেন্টটা আমি তো করতে পারি না। এটা কি এজেন্সি আমার ব্যাকগ্রাউন্ড থেকে রিনিউ করবে, না আমাকে কোন পেপার দিতে হবে, ডক্টর নোট? আচ্ছা, আপনি আমাদের সঙ্গে, আব্দুল ভাই আপনার কোনো প্রশ্ন আছে ওনাকে? আচ্ছা, আপনি মেডিকেল রিনিউ করার সময় আপনি কার কাছে পাঠাইছেন এটা? আপনি লোকাল ডিপার্টমেন্ট অফ হিউম্যান রিসোর্সেস রিনিউ প্যাকেজ। ওকে, আই থিংক আপনারা যারা মেডিকেড রিনিউ করতেছেন, রাইট, ইন মাই ওপিনিয়ন বেস্ট হবে আপনারা যদি কোনো বাঙালি যারা আমাদের ব্রোকার অনেক আছে, রাইট, আমাদের কমিউনিটিতে অনেক মেডিকেডের ব্রোকার আছে, ওদের মাধ্যমে যদি আপনারা করেন, আই থিংক ইট উইল বি আ লট ইজিয়ার। আপনারা ডাইরেক্টলি হসপিটাল মাধ্যমে না করে আপনি যদি কোনো মেডিকেড যারা রিনিউ করেন ওদের মাধ্যমে যদি করে থাকেন, দিস উইল বি গুড। অনেকে ডাক্তার অফিসে ওরা বসে, অথবা অনেক হসপিটালে ওরা বসে থাকে। আব্দুল ভাই ওনার প্রশ্নটা একটু ভিন্ন ছিল। উনি বলছিলেন উনি এবং ওনার ওয়াইফ অসুস্থ, ওনারা ক্যান্সার পেশেন্ট, তো উনি এটা নিয়ে একটু চিন্তিত। না, আমার ওয়াইফ না, আমি অসুস্থ, আমার ওয়াইফ কাজ করে। আপনার ওয়াইফ কাজ করে, হ্যাঁ। তো সেক্ষেত্রে ওনার মেডিকেলে কোনো সমস্যা হবে কিনা মেডিকেল পেতে? নো, আই থট উই আনসার দিস কোশ্চেন। ওকে, अगेन যারা প্রথমত দেখা লাগবে আপনার ইনকাম। ইফ ইউর ইনকাম ইজ গুড, তার মানে মেডিকেলের লেভেলে থাকে, আপনার ফাইন, কোনো অসুবিধা নেই। যাদের ইনকাম হাই, আপনার দেখা লাগবে আপনি ডিসেবিলিটিতে আছেন কিনা না, রাইট। মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ ক্যান্সার পেশেন্ট যদি হয়ে থাকেন, আপনারা তো ইউজুয়ালি ইট শুড বি আন্ডার ডিসেবিলিটি রিকোয়ারমেন্ট, ইউ শুড অলসো বি ওকে। আই ডোন্ট সি ওয়াই নট। তারপরে এখন আপনার ওয়াইফ যিনি আছেন, উনার দেখা লাগবে উনার বয়স কত এবং উনার ইনকাম কত, ঠিক আছে। এখন উনার ইনকাম যদি বেশি হয়ে থাকে, রাইট, अगेन আমি চাই না যে সবাই নার্ভাস হয়ে যাচ্ছেন বর্তমানে, রাইট। अगेन the Medicaid rule doesn't go into effect until 2028, right? The work requirement, that's my understanding, effective 2028. But আপনারা যদি স্টিল, এর মানে নাই যে সবার মেডিকেল হারাই যাবে, রাইট। স্টিল কিন্তু অনেক মানুষ আছেন যারা মেডিকেলের পভার্টি লেভেল নিচে। মেডিকেল যাবে কাদের? যারা এই সিএ এক্সপেনশনের মধ্যে আছেন, যাদের ইনকাম লেভেল 138%, ঠিক আছে। ওদের আপনার ওয়ার্ক রিকোয়ারমেন্ট থাকবে, দেখা লাগবে ডিসেবিলিটি আছে কিনা না, এবং দেখা লাগবে ওদের ছেলেমেয়েরা আছে কিনা না। মানে আপনি বলছেন পভার্টি লেভেল থেকে 138% যদি বেশি হয়। হ্যাঁ, সো এখন আপনার 100 ওকে, মেডিকেড বর্তমানে অলসো দিচ্ছে পভার্টি লেভেলের 100 আপ টু 138%, রাইট। 138% এর মাধ্যমে যারা অ্যাপ্রুভ হচ্ছেন, those guys are the one that have to go into the rule where they have to go start working, be disabled, or have a child that is younger than 14 years old.
আচ্ছা, ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আসলে আমরা মানে যত বেশি চিন্তা করছে অত বেশি না, এবং আপনি বলছেন 2028-এর কি পর্যন্ত হবে। তারপরও আব্দুল ভাই, আমাদের অনেক দর্শকরা আমাদেরকে প্রশ্ন করছেন বিভিন্ন রকমের। তারপরে ওভারঅল যদি আপনি একটু বলতেন যে এই বিলে যেভাবে বলা হচ্ছে যে অনেক বেশি পরিবর্তন আসবে, আপনার কি মনে হয় যে এই পরিবর্তনগুলো খুব দ্রুত সময়ে চোখে পড়বে নাকি এগুলো ধীরে ধীরে হবে? The tax, by the way, the 1099 $600 still applied for non-employee compensation. ঠিক আছে? Okay. 1099 MISC যারা আছে তার miscellaneous, that's going to be $2,000. Okay, I just gave you wrong information on that. Okay. Taxer rule gulo effective right now, 2025. Okay. Medicaid rule is going to slowly come into effect. Okay, and I think worker requirement starting 2028. Right, it's going এটা আপনার আগামী এই যে right now that's not the case. কথা বলছেন, ওয়ার্ক রিকোয়ারমেন্ট আপনারা এটা ভেরিফাই করতে পারেন। আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা এফেক্টিভ 2028, এই যখন আপনার কাজ রিকোয়ারমেন্ট করা লাগে। ওকে, নাও স্ন্যাপ বেনিফিটস I will double check. আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা is the same time. I'll double check on this. নাও আরেকটা জিনিস এখানে আছে বিলে যেটা আমরা এখনো কথা বলি নাই, which is actually a good thing. একটা ট্রাম্প অ্যাকাউন্টস বলা হয় এটাকে। যত ছেলেমেয়েরা জন্ম হবে ইন ইয়ার 2026, 27 এবং 28, ওদের জন্য $1,000 ডিপোজিট করা হবে ফেডারেল ডিপোজিটরি ব্যাংক অ্যাকাউন্টে। ঠিক আছে, তার মানে একটা বাচ্চা যদি জন্ম হয় ওর জন্য $1,000 দেওয়া হবে এবং ওইটা একটা ফান্ডে রাখা হবে। ওকে, এবং সবাই ওই ফান্ডে আপনারা কন্ট্রিবিউশন করতে পারেন আপ টু $5,000 টু সেভ দ্য মানি অ্যাসাইড। Okay, does this make sense? Because আমি এই জিনিসটা আমি এখন bring up করলাম বিকজ এই যে ট্রাম্প অ্যাকাউন্ট যেটা খোলা হবে বাচ্চাদের জন্য, এইটা কিন্তু বলা হয়েছে যে খোলা হবে, এখন ডিটেইলস এখনো দেওয়া হয় নাই। দেওয়া মানে ডিটেইলস গুলো কি, কখন থেকে শুরু হবে, কিরকম দেওয়া হবে, এবং এটা তো এককালীনই দেওয়া হবে, এককালীন পাবে, এটা তো আর মাসে মাসে বা ওরকম বছরে দেওয়া হবে মাসে মাসে না। এক্স্যাক্টলি, এখন ওইটার লজিস্টিক্স ওরা এখনো ক্লারিফাই করতেছে। তার মানে বাচ্চাটা যখন জন্ম হবে একটা অবভিয়াসলি একটা পোর্টাল থাকবে, ওখানে আপনি অ্যাপ্লাই করবেন, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিবেন, the account is going to be created, the federal is going to send the money over, then আপনি তখন আলাদা করে মানি কন্ট্রিবিউশন করতে পারেন। এটা যখন মেমো তৈরি হবে আমরা তখন আমাদের দর্শককে সবকিছু জানিয়ে দেবো। আব্দুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে গেল, সময় খুবই কম। আরেকদিন হয়তো আপনার সঙ্গে এই ট্রাম্প বিগ বিউটিফুল বিলের আরো কিছু যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আজ আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। Also, just to finish off, SNAP benefits so starting 2028, Medicaid আর SNAP benefits is going to go into effect at the same time. Right? ইনশাআল্লাহ এটা নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। যদি কোশ্চেন থাকে আমাদেরকে ডাইনামিক ট্যাক্স এবং অ্যাকাউন্টিং সার্ভিসে আপনারা আমাদেরকে কল দিতে পারেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল ভাই। দর্শক, আমরা চেষ্টা করেছিলাম আপনাদেরকে এতক্ষণ এই ট্রাম্প বিগ বিউটিফুল বিলের কি কি ইম্প্যাক্ট হবে সেগুলো জানানোর জন্য। আপনারা দেখলেন স্ন্যাপ এবং অন্যান্য যে সুবিধা সেটা 2028 থেকে হবে। আপনাদের ভয়ের তেমন কোনো কারণ নেই, আপনারা নির্ভয়ে থাকুন। সেই সঙ্গে রেমিটেন্সের যেটা সেটা মাত্র 1%, তেমনও বেশি নয়। এছাড়া অন্যান্য যে পরিবর্তনগুলো রয়েছে বিশেষ করে ট্যাক্সের ব্যাপারটা সেটা হয়তো ইফেক্টিভ হয়ে যাবে। তবে আপনাদের আসলে এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আইন তো আইনই, আইন সবাইকে মেনে চলতে হবে। আজ এ পর্যন্তই। আমরা আগামী অ্যানালিসিস প্রোগ্রামে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcableBD.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।